এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৯৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৯৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৮.৭ বলা হয়েছে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। আজকে আমরা শিখব ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করে করতে হয়। দেখো, ১ নম্বরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ক বোতলে ২-এর ১ লিটার এবং খ বোতলে ৩-এর ১ লিটার পানি রয়েছে। বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে? আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে এখানে কিন্তু মোট দুটি বোতল রয়েছে। দেখো, এখানে একটি চিত্র আমাদের জন্য দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই দুটি বোতলের, এটি হচ্ছে ক বোতল এবং এটি হচ্ছে খ বোতল, তাই না? এখন বলা হয়েছে ক বোতলে ২-এর ১ লিটার মানে ২ ভাগের ১ ভাগ পানি রয়েছে এবং খ বোতলে ৩-এর ১ লিটার পানি রয়েছে। এখন এই বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে, অর্থাৎ এই দুটি বোতল মিলে মোট কত লিটার পানি রয়েছে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। এখন আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা জানি এই যে দুটি বোতল, দেখো এই বোতলের পানির পরিমাণ এবং এই বোতলের পানির পরিমাণ, এই দুটি বোতলের পানির পরিমাণ যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে দুটি বোতলে মোট কত লিটার পানি রয়েছে, তাই না? আচ্ছা দেখো, এখানে একটি ছেলে শিশুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে কি বলেছে? এখানে আমরা সর্বমোট পরিমাণ নির্ণয় করছি, তাই এখানে ড্যাশ করতে হবে। কি করতে হবে? আমাদের কিন্তু এই দুটিকেই যোগ করতে হবে, তাই না? অর্থাৎ এই যে দুটি পরিমাণ আমাদের দেওয়া রয়েছে ২-এর ১ এবং ৩-এর ১, এই দুটিকে যোগ করলেই কিন্তু পেয়ে যাব যে দুইটি বোতলে মোট কত লিটার পানি রয়েছে। আচ্ছা দেখো, এটিকে আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু একটি চিত্রের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে, তাই না? প্রথম বোতলে পানি রয়েছে কতটুকু? ২-এর ১ লিটার মানে ২ ভাগের ১ ভাগ। এই দেখো, এটিকে কিন্তু আমরা দুটি ভাগ করেছি, তাই না? এই একটি ভাগ, এই একটি ভাগ, তাহলে ২ ভাগের মধ্যে ১ ভাগ পানি কিন্তু রয়েছে, তাই না? অর্থাৎ এটিকে আমরা বলতে পারি ২-এর ১ লিটার। এবং খ যে বোতল সেটি যদি আমরা লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে ৩-এর ১ লিটার পানি রয়েছে, অর্থাৎ ৩ ভাগের মধ্যে ১ ভাগ পানি কিন্তু রয়েছে। দেখো, এটিকে কিন্তু আমরা ৩ ভাগ করেছি, ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ। এই ৩ ভাগের মধ্যে ১ ভাগ পানি রয়েছে, তাই না? যার কারণে এটিকে বলতে পারি ৩-এর ১ লিটার। এখন এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য। হ্যাঁ, গাণিতিক বাক্যের মাধ্যমে যদি আমরা এটিকে সমাধান করি, আমরা প্রথমে লিখলাম হচ্ছে ২-এর ১, যেহেতু প্রথমে মানে ক বোতলে যেহেতু ২-এর ১ লিটার পানি রয়েছে, আমরা লিখলাম ২-এর ১ এবং এর সাথে যোগ করলাম হচ্ছে ৩-এর ১, অর্থাৎ খ বোতলে যে পানি রয়েছে এটিকে আমরা এখানে যোগ করলাম। এখন এই যোগটাকে যদি আমরা একটু সমাধান করি, দেখো এখানে বলা হয়েছে হিসাবটি নিম্নরূপ: ২-এর ১ যোগ ৩-এর ১, অর্থাৎ এটিকে কিন্তু আমরা এখানে একই রকমভাবে লিখে দিলাম, তাই না? এখন যদি সমাধান করি, আমরা এর আগে কিন্তু শিখেছি যে ভগ্নাংশের যোগ করতে গেলে কিংবা বিয়োগ করতে গেলে এই যে নিচে যে দুটি সংখ্যা রয়েছে মানে যে হর দুটি রয়েছে, এই দুটি হরের লসাগু কিন্তু নির্ণয় করতে হয়, তাই না? আচ্ছা দেখো, এখানে রয়েছে ২ এবং এখানে রয়েছে ৩, তাহলে ২ এবং ৩-এর লসাগু যদি আমরা প্রথমে নির্ণয় করি, দেখো আমরা ২ এবং ৩-এর লসাগু যদি নির্ণয় করি, আমরা এখানে একটু যদি নির্ণয় করার চেষ্টা করি, আমরা লিখব ২ এবং ৩। আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা ২-কেও ভাগ করতে পারবো আবার ৩-কেও ভাগ করতে পারবো, তাই না? অর্থাৎ এই দুটি সংখ্যাকে একই রকমভাবে একসঙ্গে আমরা ভাগ করতে পারবো, এমন কি কোনো সংখ্যা রয়েছে? বন্ধুরা, ১ ছাড়া কিন্তু এমন আর কোনো সংখ্যা নেই। কিন্তু আমরা জানি ১ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু ঠিক এই সংখ্যাগুলোকে আমরা পাবো, তাই না? যার কারণে ১ দ্বারা কখনোই ভাগ করব না। যেহেতু ১ ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা কী করবো? এই দুটি সংখ্যাকে গুণ করে দেব, তাই না? গুণ করলে যা পাবো আমরা কিন্তু বুঝতে পারবো কি যে ২ এবং ৩-এর লসাগু হচ্ছে সেই সংখ্যাটি, তাই না? দেখো, ২ এবং 3কে গুণ করলে হয় ৩ দুগুণ ৬, তার মানে আমরা কিন্তু ২ এবং 3-এর লসাগু পাচ্ছি হচ্ছে ৬, তাই না? আচ্ছা, এখন আমরা কী করলাম? একটি সমান চিহ্ন দিয়ে আমরা এই যে ভগ্নাংশটি আমরা তৈরি করলাম, এখানে নিচে লিখে দিলাম ৬। হ্যাঁ, নিচে লিখে দিলাম কিন্তু আমরা ৬, তাই না? এবং এইখানে যে ভগ্নাংশটি এইটারও নিচে লিখে দিলাম আমরা ৬। এই দুটি জায়গাতে কিন্তু আমরা ৬ এবং ৬ লিখব, কারণ এই যে ভগ্নাংশটি আমরা পাবো, এই যে লসাগুটি আমরা পাবো, এই লসাগু কিন্তু এই নিচে দুই জায়গাতেই হবে। এইখানেও একই সংখ্যা হবে এবং এইখানেও কিন্তু ঠিক একই সংখ্যাটি হবে। যেহেতু আমরা ৬ পাচ্ছি, যার কারণে এই দুটি জায়গার নিচেই কিন্তু আমরা ৬ লিখে দেবো। এবারে উপরের সংখ্যাগুলোকে আমরা কীভাবে করে নির্ণয় করবো? দেখো, আমরা এই যে ৬ পাচ্ছি, এই ৬কে আমরা এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। ঠিক আছে? দেখো, নিচে রয়েছে কিন্তু ২, তাই না? এই ২ দ্বারা কিন্তু এই ৬কে আমরা ভাগ করব। তাহলে ২ দ্বারা ৬কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৩ দুগুণ ৬, অর্থাৎ ৩ বার ভাগ করা যায়, তাই না? আমরা ভাগ করে পাচ্ছি ৩। এখন এই ৩-এর সঙ্গে উপরের এই সংখ্যাটিকে গুণ করে দেবো। উপরে রয়েছে ১, ৩-এর সঙ্গে ১কে গুণ করলে হয় ৩ একে
তিন, তিন একে যে তিন পাচ্ছি, এই তিনকেই কিন্তু আমরা এই উপরে লিখে দেবো, তাই না? আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিন রয়েছে। এরপরে এখানে মাঝখানে একটু যোগ রয়েছে, আমরা এখানে একটু যোগ লিখে দিলাম। এরপর দেখো একই রকমভাবে আমরা কিন্তু এখানেও 6 লিখেছি, তাই না? কারণ আমাদের লসাগু হয়েছিল 6। আমরা এই 6কে একই রকমভাবেই এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। আচ্ছা, নিচে রয়েছে 3, 3 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 দুগুণ 6, অর্থাৎ 2 বার কিন্তু ভাগ করা যায়। আমরা ভাগফল পাচ্ছি 2। এই 2 এর সঙ্গে উপরে যে 1 রয়েছে এটিকে আমরা গুণ করে দেব, তাই না? 2 এবং 1কে গুণ করলে হয় 2 একে 2। দেখো এখানে কিন্তু আমরা লিখে দিলাম 2, তাই না? আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এবার আমরা কি করব? নিচে একটি সমান সমান চিহ্ন দেব। আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন এই যে উপরে এবং এই যে দেখো এই দুটি জায়গাতেই কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি 6 এবং 6, তাই না? লসাগু যা হবে আমরা এই দুটি জায়গা থেকে, অর্থাৎ এই দুটি 6 থেকে কিন্তু একটি 6কে এইখানে আমরা নিয়ে নিব, ঠিক আছে? এই দুটি 6 থেকে আমরা একটি 6কে এখানে নিয়ে নিলাম। এখন উপরে রয়েছে 3 এবং এখানে রয়েছে 2, তাই না? এবং এই দুটি সংখ্যার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কি? মাঝখানে কিন্তু রয়েছে একটি যোগ চিহ্ন, তাই না? অর্থাৎ এই 3 এবং 2কে কিন্তু এবার আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? যদি যোগ থাকে যোগ করব, যদি এখানে বিয়োগ থাকে বিয়োগ করব। আচ্ছা, 3 এবং 2কে যদি যোগ করি কত হয়? 3 এবং 2 মিলে হয়ে যায় 5। আমরা এইখানে লিখে দেব 5। তার মানে আমাদের মোট হলো কি? 6 5 লিটার। আমরা কিন্তু এটি দ্বারা বুঝতে পারছি কি? দেখো এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি 6 5 লিটার। এটি দ্বারা আমরা বুঝতে পারছি দুটি বোতলে মোট পানি রয়েছে 6 5 লিটার। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে একই রকমভাবে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে একটি বক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ সমূহকে যোগ করার ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর যোগ করতে হবে। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি? এই দেখো এইখানে কিন্তু আমরা দুটি ভগ্নাংশের 2 রকম হর দেখতে পাচ্ছি, তাই না? এখানে রয়েছে 2 এবং এখানে রয়েছে 3। এটি কিন্তু আলাদা আলাদা হর রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে একই রকম হর বানাতে হবে, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমাদের রূপান্তর করতে হবে। আচ্ছা, আমরা একই রকম হর বানালাম কিভাবে? লসাগু নির্ণয়ের মাধ্যমে, তাই না? আচ্ছা, লসাগু নির্ণয় করে কিন্তু আমরা একই রকম হর বানাবো। তারপরে কিন্তু আমরা কি করব? এই উপরের দুটিকে যোগ করব, ঠিক আছে? এই কথাটি কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এইখানে 1 নম্বরে কিন্তু আমাদের বলা হয়েছে সমহর বিশিষ্ট করে যোগ করো। অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে প্রথমে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সমহর মানে কি? সমহর মানে এই নিচের অংশকে কিন্তু আমরা জানি হর বলা হয়, তাই না? এই নিচের সংখ্যা দুটিকে বলা হয় হর। তাহলে এই দুটি সংখ্যাকে আমাদের একই সমান বানাতে হবে। সম মানে হচ্ছে সমান, তার মানে এই হর দুটিকে আমাদের সমান বানাতে হবে, ঠিক আছে? মানে আগের অঙ্কের মতো। তাহলে আমরা কিভাবে করে সমান বানাতে পারি? আমরা জানি এই দুটি সংখ্যার যদি লসাগু নির্ণয় করি তাহলে কিন্তু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি, তাই না? আচ্ছা, দেখো এখানে রয়েছে 4 এবং এখানে রয়েছে 3। তাহলে 4 এবং 3-এর লসাগু যদি আমরা নির্ণয় করি, দেখো 4 এবং 3-এর লসাগু কত হয়? আমরা দেখব যে 4 এবং 3 কি এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 4কেও ভাগ করা যাবে আবার 3কেও ভাগ করা যাবে। এমন কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না? 1 ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা কি করব? যার কারণে কিন্তু 4 এবং 3কে আমরা গুণ করে দেবো। আর যদি ভাগ করা যেত কোনো সংখ্যা দিয়ে তাহলে কিন্তু আমরা এখানে ভাগ করতাম। যেহেতু ভাগ করা যাবে না, যার কারণে এই দুটিকে আমরা গুণ করে দেবো। দেখো 4 এবং 3কে গুণ করলে হয় 4 12। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি? আমরা বুঝতে পারি কিন্তু 4 এবং 3-এর লসাগু হচ্ছে 12, তাই না? তাহলে এই যে সমান চিহ্নটা দেখতে পাচ্ছি, দেখো আমরা এইখানে এই যে নিচের ঘরে, এই নিচের ঘরেও লিখে দেবো 12 এবং এইখানে নিচের ঘরেও কিন্তু আমরা লিখে দেবো 12, কারণ আমরা জানি লসাগু যেটি হয় সেটি কিন্তু আমরা এই দুই পাশের নিচের ঘরেই লিখে দিই, তাই না? আচ্ছা, এই দেখো মাঝখানে একটি যোগ রয়েছে, আমরা কিন্তু এখানেও একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। এখন উপরের সংখ্যা দুটি কীভাবে নির্ণয় করব? আমরা এই নিচের সংখ্যাকে আমরা ভাগ করব কত? এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব হচ্ছে আমরা এই 12কে, এবং উপরের সংখ্যা দ্বারা কিন্তু এরপরে আমরা গুণ করব, তাই না? আচ্ছা, আবারও একটু বোঝার চেষ্টা করো। এই 12কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। এখন 4 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 12, অর্থাৎ 3 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? এখন এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে উপরের 1কে কিন্তু আমরা গুণ করে দেব। তাহলে 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3। এই যে 3 পাচ্ছি আমরা, এই 3কে কিন্তু উপরে এখানে আমরা লিখে দেব। এবারে এই ঘরের সংখ্যাটিকে কিভাবে নির্ণয় করব? ঠিক একই রকমভাবে এই 12কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 3 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 1 3, 3 2 6, 3 3 9, 4 12, অর্থাৎ 4 বার ভাগ করা যায়, তাই না? আমরা ভাগ করে পাচ্ছি 4। এই 4-এর সঙ্গে উপরে যে 1 রয়েছে এটিকে আমরা গুণ করে দেব, তাই না? তাহলে 4 এবং 1কে গুণ করলে হয় 4 1 4। আমরা কিন্তু এখানে লিখে দেব 4। এখন দেখো আমরা এখানে আরও একটি সমান চিহ্ন দিলাম। এবারে এখন আমরা এই যে মাঝখানে যেহেতু যোগ রয়েছে, আমরা কী করবো? এই দুটি ভগ্নাংশকে কিন্তু যোগ করব। তাহলে আমরা এই নিচে দেখতে পাচ্ছি এখানেও রয়েছে 12, এখানেও রয়েছে 12। তাহলে এই দুটি 12 থেকে কী করবো? আমরা একটি 12কে এখানে
লিখে দেব, তাই না? আচ্ছা, একটি 12কে আমরা এখানে লিখে দিলাম। এবারে এই 3 এবং 4-এর মাঝখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে, এই দুটিকে আমরা যোগ করে দেবো। 3 এবং 4কে যোগ করলে হয়ে যায় কত? আমরা জানি 4 এবং 3 মিলে হয়ে যায় 7। আমরা এই উপরে লিখে দেবো 7। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 12-এর 7। দেখো আমাদের কিন্তু সমাধান করা হয়ে গেল। এবার একই রকমভাবেই যদি আমরা 2 নম্বর অঙ্কটিকেও সমাধান করি, আমরা কিন্তু ঠিক একই রকম নিয়মেই সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, এটি তোমাদের জন্য আমি রেখে দিলাম। আমরা এবারে 3 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি 6-এর 1 যোগ 9-এর 2। এখন এটিকে আমরা কীভাবে সমাধান করব? আমরা এই 6 এবং 9 এই দুটিকে কী করব? আমরা শুরুতেই লসাগু নির্ণয় করব, তাই না? 6 এবং 9-এর লসাগু যদি নির্ণয় করি, দেখো 6 এবং হচ্ছে 9, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 6কেও ভাগ করা যাবে, আবার 9কেও ভাগ করা যাবে। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3। দেখো 3 দ্বারা 6কেও ভাগ করা যাবে, আবার 9কেও কিন্তু ভাগ করা যাবে, তাই না? যার কারণে এখানে আমরা লিখে দেবো 3। এবার যদি ভাগ করি, দেখো 3 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 2 6, অর্থাৎ 2 বার ভাগ করা যাবে। এখানে আমরা লিখে দেবো 2। এবার 3 দ্বারা 9কে ভাগ করলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 3 এ 9, অর্থাৎ 3 বার ভাগ করা যাবে, তাই না? এখানে আমরা লিখে দেবো 3। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি এবারে 2 এবং 3। এবারে দেখবো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 2কেও ভাগ করতে পারবো, আবার 3কেও ভাগ করতে পারবো। এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। যার কারণে কিন্তু আমরা এবারে কি করব? এবারে এই পাশে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, দেখো এইগুলোকে কিন্তু আমরা গুণ করে দেব, ঠিক আছে? এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করব। দেখো 3 এবং 2কে গুণ করলে হয় 3 2 6। 6-এর সঙ্গে এই 3কে যদি আমরা গুণ করে দিই, তাহলে হয়ে যায় 3 6 18। আবার দেখো উল্টোভাবে যদি আমরা গুণ করি, 3 এবং এই 2কে গুণ করলে হয় 3 2 6। 6-এর সঙ্গে এই 3কে গুণ করলে হয় 3 6 18, তাই না? অর্থাৎ আমরা কিন্তু লসাগু পাচ্ছি হচ্ছে কত? লসাগু পাচ্ছি কিন্তু 18। এই দুটি সংখ্যার লসাগু হচ্ছে 18। তার মানে আমরা এই প্রথমেও সমান সমানের পরে দেখো এই প্রথম খালি ঘরেও লিখে দেবো 18, এবং এইখানের খালি ঘরেও কিন্তু আমরা লিখে দেবো 18। এবারে দেখো আমরা উপরের সংখ্যাটিকে কীভাবে নির্ণয় করব? এই 18কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। একই রকম কিন্তু প্রত্যেকটি অঙ্কের নিয়ম। তাহলে 6 দ্বারা 18কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 6 18, অর্থাৎ 3 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? 6 একে 6, 6 2 12, 3 6 18। আমরা ভাগ করে পাচ্ছি কিন্তু 3। এবার এই 3-এর সঙ্গে উপরে যে 1 রয়েছে, এই 1কে কিন্তু গুণ করে দেব। 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3। আমরা উপরে পাচ্ছি হচ্ছে 3। আচ্ছা, আমাদের এটিকে বের করা হয়ে গেল। এবারে এটিকে আমরা কিভাবে বের করব? আমরা এই 18কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 9। এই 9কে যদি আমরা 9 দ্বারা যদি আমরা 18কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 9 একে 9, 9 2 18, অর্থাৎ 2 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? এখন এই 2 এর সঙ্গে উপরেও রয়েছে কিন্তু আরও 2। তাহলে 2 এর সঙ্গে যদি এই 2কে আমরা গুণ করে দিই, তাহলে হয়ে যায় 2 2 4। আমরা এখানে কিন্তু লিখে দেব 4। আচ্ছা, দেখো আমাদের কিন্তু এই খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেল। এবারে আরও একটু সমান চিহ্ন দিলাম। এখন আমরা কি করব? দেখো এই দুটিকে যদি যোগ করি, আমরা এই 18 এবং 18, এই দুটি 18 থেকে একটি 18কে এখানে নিব। এবারে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4 এই দুটির মাঝখানে রয়েছে যোগ, তাই না? যার কারণে কিন্তু 3 এবং 4কে আমরা যোগ করব। তাহলে 3 এবং 4কে যোগ করলে হয়ে যায় 7। আমরা এখানে লিখে দেব 7। আমরা পাচ্ছি 18 এর 7। আমাদের কিন্তু এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি 8 এর 1 যোগ 6 এর 5। তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব? দেখো আমরা একটি সমান চিহ্ন দিয়ে আমরা এই যে 8 এবং 6 রয়েছে, এই দুটির লসাগু নির্ণয় করব শুরুতে, তাই না? আচ্ছা, দেখো 8 এবং 6 এর লসাগু যদি নির্ণয় করি, আমরা লিখলাম 8 এবং 6। এবার আমরা লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 8কেও ভাগ করা যাবে, আবার 6কেও ভাগ করা যাবে, তাই না? আচ্ছা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2। দেখো 2 দ্বারা কিন্তু আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো। 2 দ্বারা 8কে ভাগ করলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 2 8, অর্থাৎ আমরা পাবো কিন্তু 4। এবং 2 দ্বারা 6কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3 2 6, অর্থাৎ আমরা কিন্তু 3 পাবো, তাই না? আমরা এখানে লিখে দিলাম 3। এখানে পাচ্ছি 4 এবং 3। এখন দেখবো যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার 3কেও ভাগ করতে পারবো। এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা কী করবো? এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি, এই পাশের সংখ্যাগুলোকে গুণ করে দেবো, তাই না? তাহলে দেখো 2 এবং 4কে গুণ করলে হয় 4 2 8। 8-এর সঙ্গে যদি 3কে গুণ করি, তাহলে হয়ে যায় 3 24। আবার যদি উল্টোভাবেও গুণ করি, দেখো একই কিন্তু হবে আমাদের। দেখো 3 এবং 4কে গুণ করলে হয় 3 4 12। 12-র সঙ্গে যদি এই 2কে গুণ করে দিই, তাহলে 12 2 হয়ে যায় 24। তার মানে আমরা এখানে কিন্তু লসাগু পাচ্ছি মোট 24, তাই না? এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এইখানে আমরা প্রথমে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 24। দেখো এই নিচে কিন্তু আমরা লিখে দেবো 24। এবারে মাঝখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে, আমরা এই যোগটিকে একই রকমভাবে রেখে দিয়ে আমরা কিন্তু এইখানের যে ভগ্নাংশটি হবে সেইখানেও কিন্তু নিচে লিখে দেবো
24, অর্থাৎ এই দুই জায়গাতেই কিন্তু আমরা 24 এবং 24 লিখে দেবো, তাই না? আচ্ছা, এবারে আমরা যে কাজটি করব, দেখো উপরের সংখ্যা দুটি বের করব। আমরা এই 24কে কী করব, নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। আগের অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু এটিও খুবই সহজেই বুঝতে পারবে। 8 দ্বারা 24কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, তে 8 24, অর্থাৎ 3বার ভাগ করা যায়। এই 3-এর সঙ্গে যে 3 পাচ্ছি, এই 3-এর সঙ্গে উপরের 1কে যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় 3 একে 3। আমরা এখানে উপরে লিখে দেবো হচ্ছে 3। এবারে দেখো এখানে যোগ রয়েছে, আমরা কিন্তু আগে থেকে যোগ এখানে লিখে নিয়েছি। এবারে এই 24কে 6 দ্বারা, এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। 6 দ্বারা 24কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 ছক 24, অর্থাৎ 4বার ভাগ করা যায়। তাহলে আমরা কিন্তু ভাগ করে পাচ্ছি হচ্ছে 4। এই 4-এর সঙ্গে উপরের সংখ্যাকে কিন্তু গুণ করে দেবো। উপরে রয়েছে 5, 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20, আমরা উপরে লিখে দেব 20। আচ্ছা, আমাদের কিন্তু এখানে এই লাইনের কাজ শেষ। এবার আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে একটু সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু এখানে আরও একটি লাইন তৈরি করবো, তাই না? আচ্ছা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও রয়েছে 24, এখানেও রয়েছে 24, এই দুটি 24 থেকে একটি 24কে আমরা এখানে নিব। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে 3 এবং নিচে রয়েছে, এখানে উপরে রয়েছে 3 এবং এই পাশে রয়েছে কিন্তু 20, তাই না? এবং এই দুটি সংখ্যার মাঝখানে রয়েছে যোগ, তার মানে 3 এবং 20কে যোগ করলে হয়ে যায় 23। আমরা এখানে কিন্তু লিখে দেব 23। তাহলে দেখো আমরা এখানে মোট পাচ্ছি 24-এর 23। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে খুবই সহজেই সমাধান করতে পারি। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।